নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ শপথ হতে পারে মঙ্গলবারের মধ্যে। গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, মন্তব্য আলী রিয়াজের। তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। দেশ গঠনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের। কিছুক্ষণের মধ্যে বিএনপির সংবাদ সম্মেলন। 2008-এর পর স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, অভিমত ইইউ পর্যবেক্ষক প্রধানের। এই নির্বাচন ভবিষ্যতের জন্য উদাহরণ। নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা, জামাত আমিরের। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা। ভোট গণনার সময় বল প্রয়োগের অভিযোগ মামুনুল হকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর এবার সংসদ সদস্য হিসেবে তাদের শপথের আয়োজন করা হবে। গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন এর অর্ধেকেরও কম সংখ্যক। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যা 74,22,637টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর নিয়ম থাকলেও দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে বন্দী আছেন। এ অবস্থায় প্রধান বিচারপতির শপথ গ্রহণ করাতে পারেন। 16 ফেব্রুয়ারি শপথ পড়ানো হতে পারে। শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংসদ সচিবালয়। কিছুক্ষণের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করবে বিএনপি। এদিকে নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সদ্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের 2/3 আসনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। বেলা 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, সংবাদ সম্মেলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সংবাদ সম্মেলনটি মূলত শুরু হবে বিকেল 3টায়। সেখানে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। তারপর তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং আগামী 2-1 দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আজকে যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে এবং তারপরই সরকার গঠন করতে যাচ্ছে, তো সবারই একটা উৎসুক দৃষ্টি যে তারেক রহমানের দিকে। তিনি তার সরকার কিভাবে পরিচালনা করবেন, কিভাবে তিনি সরকার গঠন করবেন, কাদেরকে মন্ত্রিসভায় আনবেন, এরকম নানান প্রশ্ন সারা দেশবাসীর মধ্যে, বিশ্ববাসীর মধ্যে জাগ্রত হয়েছে। মূলত আজকে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। তারেক রহমান 3টায় আসবেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। তার যে পরিকল্পনা, তিনি যেসব পরিকল্পনা দিয়েছিলেন নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় মানুষের কাছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিভিন্ন দেশকে উন্নয়ন এবং সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য তিনি যা যা করতে চান, যেসব তিনি তুলে ধরেছিলেন পরিকল্পনা জনগণের সামনে, সেসব পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে চান সেসব বিষয়ে হয়তো গণমাধ্যম যারা কর্মরত আছেন তারা প্রশ্ন করবেন। তারেক রহমান সেগুলির তার পরিকল্পনার কথা জানাবেন এবং সেই জন্য আমরা ইতিমধ্যেই বিএনপির সিনিয়র নেতাদেরকে সংবাদ সম্মেলনে আসতে দেখিয়েছি। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সংবাদ সম্মেলন শুরুর, এবং সেটা বিকাল 3টায় শুরু হবে এবং সেই প্রশ্নের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই মূলত তারেক রহমান যে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি, সেই বিজয়ের পরে তারেক রহমান জনসমক্ষে আসবেন, তিনি কথা বলবেন এবং সেজন্য সারা দেশবাসীর উৎসুক দৃষ্টি এই সংবাদ সম্মেলনের দিকে। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং তারেক রহমান তার আগামী দিনের পরিকল্পনাটা তুলে ধরবেন, তিনি যা করতে চান দেশের জন্য। এবং তিনি
তিনি বিরল সম্মানের অধিকারী হয়েছেন যে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি নিজে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো এই বিষয়গুলি তার জন্য বিরল সম্মানের বিষয়। তো এখন সবাই অপেক্ষা করছে এই সংবাদ সম্মেলনের জন্য, এবং সংবাদ সম্মেলনের পরবর্তীতে অনেক প্রশ্নেরই যারা উৎসুক মানুষ, আমরা যারা গণমাধ্যম কর্মী, সারা দেশের মানুষ, যে মন্ত্রিসভা কবে হবে, কারা কি ধরনের মন্ত্রিসভা হবে, কারা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, তরুণ তারপরে অভিজ্ঞ, সব মিলাই যে ধরনের প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে সেগুলোর অ্যান্সার বা উত্তর হয়তো পাওয়া যাবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এখন সবাই সেজন্য অপেক্ষা করছে। 3টায় সংবাদ সম্মেলন শুরু হবে তারেক রহমান আসার পর। তো এই ছিল ইন্টারকন্টিনেন্টালের বিএনপির যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্য সহ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদেরকে কে শপথ পড়াবেন তাও এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলেও তিনি জানান। এই সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে এবং নিরঙ্কুশভাবে জয়ী বিএনপি সনদে স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকার রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। রকুনুজ্জামানের রিপোর্ট। সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে গণভোটের মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে থাকা আলী রিয়াজ হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য গণভোটের প্রচারণায় থাকা সংশ্লিষ্ট সহ জনগণকে ধন্যবাদ জানান। বলেন, এখন সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ক্ষমতাসীন দল সহ সব রাজনৈতিক দলের। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। পরে একই স্থানে অপর এক ব্রিফিংয়ে নির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণের সময় ও প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে পারবেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্র দর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে তার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর ইউনূস।
সফলভাবে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সাংবাদিকদের উদ্দেশ্যে ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করার জন্য জাতিসংঘ বাংলাদেশের জনগণের প্রশংসা করে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ডুজারিক আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশ গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেয়। বাংলাদেশে নতুন সরকারের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের আশাও প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের ওই মুখপাত্র। 2008 সালের পর সত্যিকার অর্থে একটি প্রতিযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ইভার্স ইজাবস বলেন, বিচ্ছিন্ন কিছু ভয়ভীতি এবং সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ মাত্র 4% ছিল, এটি দুঃখজনক। তিনি বলেন, ভালো নির্বাচন যে বাংলাদেশে হতে পারে তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। নির্বাচন কমিশন খুবই দক্ষতার সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে পক্ষপাতহীনভাবে কাজ করেছে বলে মন্তব্য করেন ইভার্স ইজাবস। নির্বাচনের পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের সহিংসতার কোনো জায়গা নেই। অনিয়মের অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলেও মনে করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। This is renewed momentum and it paves the way for the next phase of reform. Secondly, these elections were genuinely competitive and pluralistic, and the young people who led the 2024 uprising had their first opportunity to reshape the country's democratic trajectory. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত আমির। শুক্রবার রাত 1:45টার দিকে তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এই ঘোষণা তিনি দেন। পোস্টে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর শফিকুর রহমান গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসী গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে অভিহিত করেন। পোস্টে তিনি লেখেন, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। 77টি আসন নিয়ে সংসদীয় উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। জামাত আমির বলেন, শুরু থেকে একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম, সেই প্রতিশ্রুতি অটুট রয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোবাশ্বের, প্রার্থীদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে? নাজির, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমাকে বলতে হবে যে একদিন আগে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছে সেটি কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কিছু জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেসব জায়গা থেকেই প্রার্থীরা কিন্তু আসলে অভিযোগ নিয়ে আজকে সকালে এই নির্বাচন কমিশন অফিসে এসেছেন। আমি দুপুরে এখানে মামুনুল হক এসেছেন, অর্থাৎ 11 দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের যিনি আমির মাওলানা মামুনুল হক, তিনি এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু তার কেন্দ্রে ঢাকা 13-তে যেই নির্বাচনকালীন সময়ে যে ধরনের সমস্যাগুলো হয়েছে সেটি তিনি এখানে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভোট গণনার সময় আসলে ওভার রাইটিং করা হয়েছে এবং ভোট
গণনাকে কেন্দ্র করে বল প্রয়োগ করা হয়েছে বলে তিনি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন প্রমাণসহ। এছাড়া আমি আরও একজন এখানে এসেছিলেন, সেটি হলো শেরপুর 1 আসনের একজন প্রার্থী, ধানের শীষের প্রার্থী। তিনি এখানে বলেছেন যে নির্বাচনকালীন সময়ে তার যে এলাকা অর্থাৎ শেরপুর 1-এ সেখানে জামায়াতের যে প্রার্থীরা ছিল তারা কিন্তু নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টি থাকে অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে ভোটারদেরকে সরিয়ে দেওয়ার যে অভিযোগ সেটা তিনি এখানে করেছেন। তো তারা এই অভিযোগগুলো এখানে করেছেন এবং যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আমরা তার অপেক্ষায় আছি, যদি কোনো প্রতিক্রিয়া জানায় সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও ভোট গণনার সময় বল প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে ঢাকা 13 আসনে নির্বাচনে অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, ওভার রাইটিং করে ঢাকা 13 এর ফলাফল প্রভাবিত করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের প্রমাণ সহ লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই অধিকার আদায় ও মানুষের ভোটের মর্যাদা রক্ষার আন্দোলন চলমান থাকবে বলে উল্লেখ করেন মামুনুল হক। এছাড়া শেরপুর 1 আসনে ধানের শীষ প্রতীক প্রার্থী সানসিলা জেবরিন অভিযোগ করেন, জামাতে ইসলামের নেতাকর্মীরা তার আসনে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন। আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র 2320টি ভোট, আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে 4381। তো আমরা যেটা ধারণা করছি যে 4381-এর মধ্যে মোর দেন 80% ভোট, এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে। যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে, সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা। এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দেশের মানুষ দেখেছে ভোটের উৎসব। নির্বাচন নিয়ে এমন মূল্যায়ন ইলেকশন অবজারভার সোসাইটি ইউএসএ এর। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব জানান নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি আরও বলছে, নির্বাচন অনিয়ম চোখে পড়েনি। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি ভালো ছিল। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ইতিবাচক প্রভাব ফেলে জাতীয় নির্বাচনে। এই কারণে নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের কোনো প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। সংবাদ সম্মেলনে ইউএসএ সভাপতি ইকবাল বলেন, ভোটের আগের রাতে ব্যাপক গুজব ছিল, তবে নির্বাচনের দিন তা একেবারেই ছিল না। চাঁপাইনবাবগঞ্জের হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ভাটাপাড়া এলাকায় কালাম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন, আহত হয় আরও 3 জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ শপথ হতে পারে মঙ্গলবারের মধ্যে। গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে মন্তব্য আলী রিয়াজের। তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। দেশ গঠনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের। কিছুক্ষণের মধ্যে বিএনপির সংবাদ সম্মেলন। 2008-এর পর স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, অভিমত ইইউ পর্যবেক্ষক প্রধানের। এই নির্বাচন ভবিষ্যতের জন্য উদাহরণ। নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জামাত আমিরের। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা। ভোট গণনার সময় বল প্রয়োগের অভিযোগ মামুনুল হকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।